1 2 3 4। বাবুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। বাবুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোঁস ফাঁস, মারে না কো ঢুস ঢাস। নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত, তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা, তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা, তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা। ঠান্ডা হওয়ার বদলে বেশ একটা উত্তেজনা তৈরি হয়ে গেল অনুষ্ঠানের শুরুতেই আমাদের মধ্যে। কারণ আমাদের এই মুহূর্তে রেডিওর ওপ্রান্তে যে বন্ধুরা আছেন তাদের তো খুব চেনা মনে হচ্ছে যে হ্যাঁ, এ তো খুব চেনা জিনিস, চেনা মানুষ, চেনা কথা, চেনা ছন্দ। ঠিক তাই বন্ধুরা, আপনারা একদম ঠিক ধরেছেন। আজ স্টুডিওতে আমাদের অতিথি রাতুল বসাক, যাকে আমরা সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনি, কিন্তু আদতে তিনি একজন তবলাবাদক, তবলা শিল্পী। রাতুলবাবু, আপনাকে নমস্কার এবং স্বাগত আমাদের স্টুডিওতে। নমস্কার। আচ্ছা, এই যে তবলার সঙ্গে ছড়া, এই যে বলার ধরনটা আপনি একটা নতুন রকম করে আমাদের সবার সামনে আনলেন, এটা ঠিক কিভাবে, কখন আপনার মনে এলো? আমি যেহেতু তবলাটা বাজাতাম, অনেক দিন ধরে বাজাতাম, তো এবার আমার সবসময় একটা পরিকল্পনা ছিল যে নতুন কিছু করতে হবে, বা আমার নতুন কিছুর প্রতি একটু আগ্রহটা বেশি, যে নতুন কিছু আমি কি করতে পারি, এবং একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নতুন কি কন্টেন্ট বানানো যেতে পারে। যেহেতু আমি তবলাটা বাজাতে জানি, আমি ভাবলাম যে তবলার সাথে গান অনেকে করেছেন, নাচ বা অন্যান্য সঙ্গীত পরিবেশন, বাদ্যযন্ত্র, এই সমস্ত কিছুই হয়েছে। তবলার সাথে, শুধুমাত্র তবলার সাথে কবিতা সেভাবে হয়নি, এবং এই জিনিসটা আমারও বেশ করতে ভালো লাগতো। আমি এমনি ঘরে করতাম, করতে করতে একদিন আমার মনে হলো ছোটোবেলার যে দিনগুলো আমরা ফেলে এসেছি, সেই দিনগুলোতে যদি আমরা আরেকবার ফিরে যেতে পারি, বাস্তবে তো সেটা সম্ভব নয়, কিন্তু এইভাবে যদি একটু সম্ভব হয় তাহলে কীরকম হবে। তো সেই থেকেই প্রথম শুরু করলাম, এবং আস্তে আস্তে মানুষজন চিনতে বা জানতে শুরু করলো, এবং এটা নিতে শুরু করলো আর কি। আপনার এই দেখি কেমন হয় এই ভাবনাটা আস্তে আস্তে মানুষের মধ্যে এতটা ভালোবাসা পেল, এতটা জনপ্রিয়তা পেল, যে এখন বোধহয় আপনার প্রায় প্রতিটা সন্ধ্যেই কাটে হয় মঞ্চে তবলা পরিবেশনে, তবলা বাজানোতে, অথবা কোনো সংবর্ধনা নিতে, তাই তো? হ্যাঁ, মোটামুটি মানে প্রায় প্রত্যেক সন্ধে বলাটা একটু বেশি হবে, কিন্তু মোটামুটি এখন অনুষ্ঠান থাকে, অনুষ্ঠান পাই। এছাড়াও আরও নতুন নতুন কাজের চিন্তা ভাবনা আছে, যেহেতু এখন অনেকেই পছন্দ করছেন আর কি এই জিনিসটাকে। আপনি তো এই বজবজ এই অঞ্চলে, এই কাছাকাছি অঞ্চলে থাকেন, কিন্তু কোথায় কোথায় আপনাকে এই পরিবেশনের জন্য যেতে হয়েছে? কত কত দূরে গেছেন? আমি কলকাতার আশেপাশে এখনো পর্যন্ত অনেকগুলো অনুষ্ঠান করেছি। যেমন একটা করেছি বেলঘড়িয়াতে করেছিলাম, স্কুলের অনুষ্ঠান ছিল। তারপর বেশিরভাগ আমি স্কুলের অনুষ্ঠানই করেছি এখন। এরপরে আরেকটা করেছি, আপনারা মানে আমরা হয়তো সবাই জানি যে উল্টোডাঙ্গা লাইব্রেরি যে আছে, সেখানকার একটা বই মেলা হয়, বা লিটল ম্যাগাজিন যে মেলা হয়, সেখানে আমি কিছুদিন আগে অনুষ্ঠান করার ডাক পেয়েছি। তো কলকাতার বিভিন্ন জায়গাতেই অনুষ্ঠান করি আর কি। বেশ, এইখানে আমাদের বন্ধুদের একটা কথা বলার খুব প্রয়োজন, অত্যন্ত জরুরি, এবং জরুরি এই কারণে যে রাতুল বসাক আমাদের কাছে একটা প্রেরণার নাম। শুধু একজন শিল্পী নন তিনি, শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটর নন। রাতুল বসাক আমার মতো, রেডিওর ওপ্রান্তে বসা আপনাদের অনেকের মতো, এই আমাদের মতন স্বাভাবিক দৃষ্টিশক্তি নিয়ে তিনি জন্মাননি। তিনি দেখেন মনের চোখ দিয়ে, তিনি দেখেন ভাবনার চোখ দিয়ে, তার চিন্তা চেতনার রং দিয়ে তিনি পল্লবিত করেন তার মনের ক্যানভাসের সমস্ত ছবিগুলোকে। আরও সহজ করে বললে, রাতুল বসাক দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু
এই যে তার, আমি যদি না পাওয়া বলি, আমি যদি অপ্রাপ্তি শব্দটা বলি, যেটা আপনি পেয়েছেন, আমি পেয়েছি, তাকে সেই না পাওয়াটাকে তিনি অতিক্রম করে অনেকটা চলে গেছেন। আমরা অনেকেই যারা একটা সুস্থ স্বাভাবিক চোখ নিয়ে জন্মগ্রহণ করেছি, তারাও জীবনে ততটা অর্জন করতে পারিনি যা ইতিমধ্যেই অর্জন করেছেন রাতুল বসাক। আপনাকে অভিনন্দন তো আমরা সব সময় জানাচ্ছি, এজন্য আগাগোড়া আগামী দিনেও জানিয়ে আসবো আশা করি। কিন্তু একটু আপনার শুরুটা শুনবো। এই চোখে দেখার সমস্যাটা কি পরে কখনো তৈরি হলো, নাকি একেবারে গোড়া থেকেই ছিল? না না, এই আমার দৃষ্টির যে সমস্যা সেটা একদমই জন্ম থেকে, মানে সত্যি কথা বলতে পৃথিবীর আলো দেখা আমার হয়নি কখনোই। পড়াশুনো কিভাবে, কোথায় করলেন আপনি? এই ক্ষেত্রে সাধারণ যে স্কুলগুলো আছে সেগুলোর অনেক সময় অনেক সমস্যা থাকে। তো আমি পড়াশোনা করেছি ক্যালকাটা ব্লাইন্ড স্কুল বলে জানি, বেহালাতে। সেখান থেকে আমি ব্রেলের মাধ্যমে পড়াশোনা করি। আমার প্রথম যে স্কুলিংটা সেটা ওখান থেকে হয়েছে আর কি। তারপর? মাধ্যমিক পর্যন্ত ওখানে পড়ি এবং তারপরে আমি আমাদের ওখানে, আমরা যেখানে থাকি সেখানে একটা স্কুলে 11-12 পাস করি। 11-12 যে পাশ করলেন, হ্যাঁ, হ্যাঁ। সেটাও কি কোনো ব্লাইন্ড স্কুল থেকে? না না, সেটা একদম সাধারণ স্কুল ছিল, কারণ ব্লাইন্ড স্কুলের সংখ্যা খুবই কম। এবং পরবর্তীতে আমরা তো এখন জানি যে যে কোনো স্কুল, যে কোনো বিদ্যালয়তেই আমরা, মানে আমাদের মতো যারা বিশেষভাবে সক্ষম তারা পড়তে পারে, পড়াশোনা করতে পারে। তো এটা সাধারণ একটা স্কুল ছিল। ক্লাসে লেকচার শুনতে তো কোনো অসুবিধে নেই, শুনে শুনে তো না, তৈরি করা ক্লাসের যায়। ক্ষেত্রে, স্কুলের ক্ষেত্রে কি হতো, আমাদের যেহেতু ব্রেল বুক পাওয়া যেত, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে সেটা নিয়ে আসতে হতো, সংগ্রহ করতে হতো। এবং এই বইগুলো আমাদেরকে সাহায্য করতো 12 পর্যন্ত। আমরা ওই বইগুলো ব্যবহার করে, মানে বইগুলো পড়ে, ব্রেল বই যেহেতু, সেগুলো পড়ে পড়া করতে পারতাম। এছাড়াও রেকর্ডিংয়ের মাধ্যমে বা নিজে লিখে নিয়ে, এবং তখন যেহেতু আমার কাছে কম্পিউটার ছিল, তার ব্যবহার করে করতে হতো। মানে আমরা কিভাবে পড়বো সেটা আমাদেরকে আমাদের মতো করে জিনিসটাকে করে নিতে হবে। আপনি আপনার স্কুল জীবন থেকেই, বা একেবারে যখন আপনার শিক্ষা জীবন, সেই সময় থেকেই আপনি কম্পিউটারের ব্যবহারটাও জানেন? হ্যাঁ, মোটামুটি 11-12 থেকে, 11-12 আমার সাবজেক্ট ছিল কম্পিউটার অ্যাপ্লিকেশন বলে। আচ্ছা, কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল। হ্যাঁ হ্যাঁ, সেই তাহলে সাবজেক্ট আমার ছিল। বন্ধুরা, আমাদের কাছে এটাও একটা তথ্য যে দৃষ্টি প্রতিবন্ধকতা থাকলেও আজ এই সময় দাঁড়িয়ে কম্পিউটারটা ব্যবহার করা যায়, তাতে কোথাও কোনো অসুবিধে তৈরি হয় না। না, অসুবিধে, যদি আমি অসুবিধার কথা বলি, তাহলে হয়তো কিছু কিছু জায়গায় কিছু কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু তা সত্ত্বেও সেগুলোকে অতিক্রম করেও ব্যবহার করা যায়। শুধু ব্যবহারই নয়, এই কম্পিউটার ব্যবহার করে আজ অনেক মানুষ যারা আমার মতো আছেন, তারা বিভিন্ন জায়গায় পেশাগতভাবে প্রচুর সফলও হচ্ছেন। হুম। কিন্তু আপনি শেষ পর্যন্ত পড়াশোনাটাকে যতটুকু আপনার নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল ততদূর আপনি যেতে পারেননি, তার একটা কারণ আপনি আমাকে একটু আগে বলছিলেন, একবার যদি বলেন। হ্যাঁ, যেটা হয় 2020-21 সাল নাগাদ, আমরা সবাই জানি তখন আহ, কি পরিস্থিতি আমাদের চারপাশে হয়েছিল। কোভিড। তো হ্যাঁ, কোভিড। তো যেহেতু সেই সময় আমাদের পরীক্ষার সময় অনুলেখকের প্রয়োজন হয়, যাকে আমরা ইংরেজিতে স্ক্রাইব বলে থাকি। তো সেইটা পেতে এবং তার অ্যাপ্রুভাল করানোর যে প্রসেস, সেইটা করতে সমস্যা হয়, এবং ওই সময় যেহেতু বন্ধ থাকে, তো সেটা আমার অসম্পূর্ণ থেকে যায়। এবং তারপরে আমার ধীরে ধীরে এই মিউজিক নিয়ে, তবলা নিয়ে কাজ করার শুরু আর কি। ওই যে বললাম বন্ধুরা, অসম্পূর্ণতাকে, না পাওয়াকে অতিক্রম করে যাওয়ার নামই রাতুল বসাক। ছোটবেলায় সেই দেখতে না পাওয়া, কিন্তু এই দেখতে না পাওয়াকে প্রতিবন্ধকতা না করে কি করে চোখ বাদ দিয়েও অন্য যে আমাদের বাকি ইন্দ্রিয়গুলো আছে তার সাহায্যে এগিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করেছেন। তেমনি পড়াশুনো যতটা এগিয়ে যেতে চাইছিলেন, কোনো কারণে সেটা ততটা হয়ে উঠল না, তখন সেই অসম্পূর্ণতাকে, সেই খামতিকে তিনি ভুলে গেলেন অন্য আরেকটি শিক্ষায় নিজেকে নিয়োজিত করে। শুনবো এরকম আরও অনেক কথা, কিন্তু তার ফাঁকে ফাঁকে একটু বাজনা না শুনলে যে মন ভরে না, তাই আবারও একটু শুনবো রাতুলবাবু আপনার কাছ থেকে আপনার নিজস্ব পরিবেশন। শুনতে পেলাম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে
জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জরার পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর। কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের। যা হোক, এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। না, মন্দ নয়, খুবই ভালো পরিবেশনা, খুবই ভালো। আমরা এই পাশ থেকে উপভোগ করছি, ওপাশে আপনারা যারা আছেন এই মুহূর্তে তারাও নিশ্চয়ই একই রকমভাবে উপভোগ করলেন। কিন্তু আপনার এই অনুষ্ঠান শুনতে শুনতে নিশ্চিত আমি আমাদের শ্রোতাদের মধ্যে, বা আপনি যখন মঞ্চে পরিবেশন করেন, মঞ্চে যারা শ্রোতারা থাকেন তাদের মধ্যে একটা দ্বিধা তৈরি হয়। এই ধরনের একটা পারফরমেন্স করার জন্য কোনটা শেখা দরকার? আগে আমাকে ছড়া বলাটা শিখতে হবে, আবৃত্তি চর্চা করতে হবে, নাকি আমাকে তবলাটা ভালো করে শিখতে হবে, নাকি দুটোরই চর্চার প্রয়োজন? আপনি কিভাবে করেছিলেন? আপনি তবলা চর্চা করে তার মধ্যে ছড়া বসিয়েছেন, নাকি ছড়া আবৃত্তির চর্চা করে তার উপরে তবলা বসিয়েছেন? যদি শেখার কথায় বলি তাহলে আমাদের অবশ্যই দুটো শিখতে হবে, কারণ আবৃত্তি শিখলে আমরা উচ্চারণ কোনটার কি হবে সেটা আমাদের যেমন শেখায়, ঠিক সেভাবেই আমরা আবৃত্তি শিখতে পারি কোনটা কিভাবে বলতে হবে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এবং সেটার সাথে সাথে আমরা আমি যে তবলাটা শিখেছি, এরপর আমি তবলাটার ছন্দের ওপরে ছড়াটাকে বসিয়েছি। তো আগে অবশ্যই আমার কাছে ছন্দ ছিল এবং তারপরে এই কবিতা বা ছড়াগুলোকে তার মধ্যে আমি বসিয়েছি। আপনি যে আবৃত্তি শিখেছেন বা ছড়া বলার চর্চা করেছেন, সেটা কি নেহাত ভালো লাগার তাগিদে, না অন্য কিছু ছিল এর পিছনে? প্রথমত আমি যখন ছোট ছিলাম আমার তখন কথা আটকে যাওয়ার একটা সমস্যা ছিল, যেটা বর্তমানেও রয়ে গেছে কিছুটা। কিন্তু সেই সমস্যা থেকে বেরোনোর জন্য আমাকে আবৃত্তি শেখানোর কথা বলা হয় এবং তখন থেকে আমি শুরু করি আবৃত্তি শেখা, এবং তারপর ধীরে ধীরে সেটাও ভালো লাগে এবং প্রচুর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম সেই সময়ে, যে সমস্ত প্রতিযোগিতা হয় কলকাতার আশেপাশে। এইভাবেই শুরু। দেখলেন বন্ধুরা, ওই যে বললাম না যে প্রতিবন্ধকতাকে অতিক্রম করে যাওয়ার নাম রাতুল বসাক। ছোটবেলা থেকেই তার কথা বলার একটু সমস্যা ছিল, কথাটা একটু আটকে আটকে যেত। ছোট বাচ্চা অনেকের ক্ষেত্রেই সেটা হয়। তার বেশ খানিকটা কেটেও গেছে, যদিও রাতুলবাবু বলছেন এখনও কিছুটা রয়ে গেছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না যে কোথায় সমস্যা রয়ে গেছে। আসলে ওই যে নিজেকে বোধহয় আরও খানিকটা পারফেকশনের দিকে উনি নিয়ে যেতে চান, যে যদিও বা সামান্য কিছু থেকে থাকে যা লোকের কানে শ্রবণে ধরা পড়ছে না, কিন্তু তিনি জানেন তা আবার সেটাকে তিনি অতিক্রম করে যেতে চাইছেন, তাই এই অতৃপ্তিটা বোধহয়। না, এবারে রাতুলবাবু আপনার কাছে একটু শুনতে চাইবো যে আমাদের আকাশবাণীতে আজ আপনি এসেছেন, আমরা তো দারুণ খুশি, কিন্তু আমাদের জন্য কোনো বিশেষ কিছু আছে কি, যে যেই পরিবেশনাটা এখনো পর্যন্ত আমাদের অন্য কোনো বন্ধুরা শুনতে পাননি, আকাশবাণী মারফত প্রথম শুনতে পাবেন, এমন কিছু আছে? হ্যাঁ, অবশ্যই আমি অনেক কবিতাই করেছি এবং আগামী দিনে আমার কাছে ইতিমধ্যে অনেক কবিতার অনুরোধ এসেছে। এরকমই একটা অনুরোধের কবিতার কিছুটা অংশ আমি আজকে শোনাবো, যেটা এখনো পর্যন্ত আমি সমাজ মাধ্যমে পোস্ট করিনি। সেটা হচ্ছে আমাদের সবারই খুব প্রিয় একটি কবিতা, আমাদের ছোট নদী। আমরা সবাই জানি, তো সবাই পড়েছি ছোটবেলাতে কম বেশি। না পড়লেও মানে আমাদের এই কবিতাগুলো মানুষের মুখে মুখে এমনভাবেই প্রচলিত হয়েছে যে আমরা না পড়লেও আমরা কম বেশি জানি। তো সেই কবিতারই কিছু অংশ। 1 2 3 4। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার ঢালু তার পারি, চিকচিক করে বালি কোথা নাহি কাদা, চিকচিক করে বালি কোথা নাহি কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আমাদের এই মুহূর্তে ওপারে যে বন্ধুরা আছেন তার মধ্যে ছোট ছোট বন্ধুরা যারা আছে তাদের মধ্যে হাঁক ডাক উঠে গেছে, তারাও আপনি বলছেন তার সঙ্গে দুলে দুলে নেচে নেচে ওরাও বলছে। হ্যাঁ, তাহলে এবার একটু জানতে চাইবো যে ঠিক কবে থেকে শুরু করলেন, যদি আপনার আবৃত্তির চর্চাই বলি বা তবলা শেখা, ঠিক কবে থেকে আবৃত্তিটা শুরু হলো, কবে থেকে তবলার তালিম নেওয়া শুরু করলেন, কোনটা আগে কোনটা পরে? আবৃত্তির চর্চা মানে আবৃত্তি শেখা যে ব্যাপারটা সেটা একদম ছোটোবেলায় হয়েছিল। আমার হয়তো তখনকার স্মৃতি অত ভালো করে মনেও নেই, 3-4 বছর 4-5 বছর এরকম হবে হয়তো। আবৃত্তিটাই প্রথম শুরু হয় এবং সেখানে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে করতে, এবং তবলা শুরু হয় 2009 সাল নাগাদ। আমার এখনও মনে আছে তারিখটা ছিল জুলাই মাসের 7 তারিখ, কোনো একটা খুব সম্ভবত বুধবারই ছিল। তো ওই দিন আমার প্রথম আমি তবলাতে হাত দিই এবং তবলা কিভাবে বাজাতে হবে সেই জিনিসটা আমাকে আমার প্রথম গুরু হাতে ধরে শেখান। আজও আমি সেই দিনটাতে তিনি আমাকে হাতে ধরে শিখিয়েছিলেন বলে হয়তো আজকে আমি এই জায়গাতে আছি। তো পরবর্তীতে তারপরে শুরু হলো তবলা শেখা এবং সেই থেকে শুরু, এবং পরবর্তীতে আবৃত্তি আর তবলা বা কবিতার তবলাকে এক জায়গায় আনার একটা প্রচেষ্টা মাত্র। সমান্তরালভাবে দুটো শিল্প মাধ্যমকে আপনি বয়ে নিয়ে যাচ্ছেন, বেশ, খুব ভালো। আমরা এবারে একটু আপনার কাছে জানবো যে আপনি তো শুধু আপনার জনপ্রিয়তা হয়তো এই জায়গা থেকেই যে আপনি তবলাকে আর ছড়াকে একসঙ্গে মেলবন্ধন ঘটিয়েছেন, সেইভাবেই আপনি মঞ্চে পরিবেশন করছেন। এই পরিবেশনাটার একটা নামও আপনি দিয়েছেন, কি যেন নাম সেটা? হ্যাঁ, এই পরিবেশনার নাম, আমি যেহেতু ছড়া বা কবিতা আমি করছি এবং ছন্দের সাথে সাথে, এবং এই জিনিসটা থেকে আমিও আনন্দ পাচ্ছি, যারা ওপারে আছেন শ্রোতা বন্ধুরা বা দর্শক বন্ধুরা, যদি আমি অনুষ্ঠানের দিক থেকে বলি, তারাও আনন্দ পাচ্ছেন। তো সেই থেকে আমার মনে হলো একটা কিছু ইউনিক নাম দেওয়া যাক। তো আমি এটার নাম দিয়েছি ছড়ায় ছন্দে থাকি আনন্দে। ছড়ায় ছন্দে থাকি আনন্দে, ঠিক তাই। ছড়া আমাদের বেশিরভাগ ছড়াই কোথায় যেন একটা নির্মল আনন্দ দেয়, কাজেই ছড়ায় ছন্দে থাকি আনন্দে এটা খুব উপযুক্তই মনে হচ্ছে আমার। কিন্তু এই ছড়ায় ছন্দে থাকি আনন্দের পাশাপাশি আপনার শিল্পী সত্তার আরও একটা দিক আছে। আপনি যারা পেশাদার শিল্পী, সঙ্গীত শিল্পী, তাদের সঙ্গেও তো সঙ্গত করেন। হ্যাঁ, কি ধরনের গানে সঙ্গত করেন আপনি? যেহেতু আমি তবলা বাজাই, তো সাধারণত আমি বাউল গান, বা যেটাকে আমরা ফোক বলে থাকি আর কি, বাউল গান, বাউল শিল্পীদের সাথেও সঙ্গত করি, এবং রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আর মানে আমি বলতে চাইছি বাংলা গানের সাথে আমি বেশি সঙ্গত করে থাকি। আচ্ছা, বাড়িতে আপনার কে কে আছে একটু শুনি। বাড়িতে মা আছেন, বাবা আছেন, আমার বোন আছে, আর আচ্ছা আমি, এই চারজন। আচ্ছা, সবাই নিশ্চয়ই খুব উৎসাহ দেয় আপনাকে। এটার ব্যাপারে আমি একটু বলি, উৎসাহর প্রসঙ্গে যখন আসছে, তো আমি যখন প্রথম এই জিনিসগুলো তৈরি করি এবং সমাজ মাধ্যমে আপলোড করি, আমি তো এমনি বা করেছিলাম। তো যখন এটা প্রচুর মানুষ জানলো এবং কোনো একটা আমার কাজ 10 লক্ষের বেশি মানুষের কাছে পৌঁছে গেল, তখন আমি তারপরেও বলিনি যে এরকম কিছু হয়েছে। পরবর্তীতে আমাকে তারা এসে বলেছে যে এরকম দেখলাম, এরকম ব্যাপার, তখন আমি বলেছি যে হ্যাঁ, এরকম একটা করেছি। তো এইভাবেই ব্যাপারটা হয়ে আসছে, এবং তারপর থেকে তো উৎসাহ অবশ্যই আছে, কিন্তু প্রথম জিনিসটা এইভাবেই শুরু হয় আর কি। সেই যে 10 লক্ষ মানুষের কাছে পৌঁছলেন, আপনার যে পরিবেশনাটা সেই 10 লক্ষ মানুষের কাছে পৌঁছে দিল, সেটা আজ আমরা একটু শুনি। আমার অনেকগুলোই পরিবেশনা পরপর 10 লক্ষ 20 লক্ষ মানুষের কাছে পৌঁছেছে। এখনো পর্যন্ত এবং সব থেকে বেশি রিচ কোনটার? বেশি রিচ বলতে আমি যেটা একদম প্রথমে করেছিলাম বাবুরাম সাপুড়ে, সেটার রিচ অনেক রয়েছে।
ইতিমধ্যে তো বাবুরাম সাপুরে আমরা শুনেই ফেলেছি, আপনি আমাদের শুনিয়েই দিয়েছেন। তাহলে আমরা আর একটা শুনি, যেটাও খুব বেশি জনপ্রিয়তা পেয়েছিল। নিশ্চয়ই নিশ্চয়ই। আরও একটা যেটার জন্য আমাকে মানুষজন চিনেছে, এবং সত্যি কথা বলতে কারোর সাথে যখন দেখা হয় তারা আমার নামের আগে ওই যে ছড়াটা আমি করেছিলাম সেটা মানে সেটা মানে বলছে যোগ আর কি করে যে দেয়। আপনি এটা করেছেন, বা ওই দেখুন অমুক যাচ্ছে, মানে অমুকের জায়গায় ওই ছড়াটা আর কি হয়, ছড়ার কথাটা বলেন। এবং আমি সত্যি কখনো ভাবিনি যে একটা সামান্য ছড়া, যেটা আমরা এত ছোটোবেলায় পড়তাম বা পড়েছি, সেটা আজকে এইরকম জায়গায় পৌঁছবে। তো আমি সেটাই শোনাচ্ছি, সবারই খুব প্রিয়, যারা ওপার থেকে শুনছেন তাদেরও খুব প্রিয়। 1 2 3 4। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। কি অসহায় অবস্থা আমার বন্ধুরা, আপনারা বুঝতে পারবেন না। নেহাত বয়সটা একটু বেশি হয়ে গেছে, সে যদি ফ্রক পরার বয়স হতো তাহলে এই যে পরিবেশনাটা এক্ষুনি শুনলাম, আমি এক্ষুনি স্টুডিও ফ্লোরে খানিকটা ফ্রক উড়িয়ে উড়িয়ে নেচে বেড়াতাম। ওপারে নিশ্চিত কেউ কেউ এমনটা করেছে, যেটা আমার এই মুহূর্তে ইচ্ছে করছে। আর এবারে শুনি যে প্রতিদিন কীরকম চর্চা করেন সেই কথাগুলো। একটা তো প্রতিদিন, চর্চার মধ্যে থাকতেই হয় হ্যাঁ নিয়মিত। একদম নিশ্চয়ই। আমি প্রত্যেকদিন সকালে অন্তত আমাকে, মানে আমাদের যে মোটামুটি একটা 2 ঘন্টা 3 ঘন্টা রিহার্সাল, মানে রিহার্সাল বা রেওয়াজ আমরা যেটাকে বলি, সেটা তো করতে হয়। এবার অনেক সময় অনুষ্ঠান থাকলে সেটা হয়তো হয়ে ওঠে না, কিন্তু যতটা সম্ভব আধ ঘন্টা 1 ঘন্টা সেটা হলেও আমাকে করতে হয়। আম, প্রত্যেক দিনই আমার রেওয়াজে থাকে। ইভেন আজকে আমি এখানে আসবো বলে কালকে আমি রাত্রিবেলা 11টার সময় বসেছিলাম আজকের এই ছড়াগুলো নিয়ে একটুখানি দেখে নিতে, যে সকালে উঠে যদি সময় না পাই। তো সেক্ষেত্রে আমার বিশেষ কোনো সময় নেই, তবে আমি নিয়মিতই বসি। আর এখন তো আমি না চাইলেও বসতে হবে আমাকে, কারণ আপনারা চাইছেন, শ্রোতা বন্ধুরা চাইছেন আর কি। ঠিক তাই। আপনি কি তাহলে ওইগুলো একটু টুকরো টুকরো বাজাবেন? ওই যে বলছিলাম যে তবলায় বিভিন্ন, যে এই তবলায় এই বোলটা বলছে এখন, ওরকম 2-3টে টুকরো একটু শুনিয়ে দিন না। তো আমরা অনেক টাং টুইস্টার ছোটোবেলাতে করেছি, মানে বলতাম। তো সেরকম একটা টাং টুইস্টার নিয়ে আমি এমনি করেছিলাম, অনেকে ভালোবেসেছেন, অনেকে আবার বলেছেন যে এইসব, অনেকে আবার সেটা সমালোচনা করেছেন বিভিন্নভাবে, যেরকমটা হয় আর কি। একটু শুনি। তো সেরকমের মধ্যে একটা ছিল, তবলাতে এরম বলবে, বাবলা গাছে বাঘ বসেছে, বাবলা গাছে বাঘ বসেছে, বাবলা গাছে বাঘ বসেছে, বাবলা গাছে বাঘ বসেছে। এমন তাল ছন্দ পেলে বাবলা গাছে বাঘ উঠে যেতেও পারে। খুব একটা অস্বাভাবিক লাগছে না কিন্তু আমাদের। কিন্তু মানে সময় শেষ হয়ে আসছে, নইলে এরকম আরও কিছু মজার মজার জিনিস আমাদের শোনবার ইচ্ছে রয়েছে। একটা মজার এরকম কিছু দিয়ে তো আমরা শেষ করব, কিন্তু ওই যে শেষ করব বললাম, অর্থাৎ ঘড়ি বলছে আমাদের এবার শেষ করতে হবে, থামতে হবে, তাই আমরা থামবো। আবারও একবার বলি বন্ধুদের, আজ স্টুডিওতে আমাদের মধ্যে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছিলেন রাতুল বসাক, যাকে আমরা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে চিনি, কিন্তু আদতে তিনি একজন তবলাবাদক। খুব নিষ্ঠার সঙ্গে তবলার চর্চা করেন, এবং আরও যেটা প্রেরণাদায়ক, ওনার কাছ থেকে আমরা যে বিষয়টায় প্রেরণা পাই, উনি দৃষ্টিশক্তিহীন, কিন্তু এই যে দৃষ্টি প্রতিবন্ধকতা, তাকে অতিক্রম করে গিয়ে উনি নিজের জীবনকে এমন পথে চালিত করছেন, এমন পথে তিনি নিয়ে গেছেন এবং আগামীতেও যেতে চান, যেখানে এই যে খামতিটা, তার খামতি হয়ে তার জীবনে থেকে না যায়, তাকে অতিক্রম করে যেতে পারেন তিনি। আমাদের অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ দিন এভাবে নির্মল আনন্দ দিন আমাদের। আর শেষ বেলায় আবার একটা কিছু মজার আমাদের আপনার কাছ থেকে শোনবার প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ। আজকে এখানে আমন্ত্রিত হয়ে আসতে পেরে খুবই খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে আমার তো
ছোটোবেলায় রেডিওটা অনেকটা জুড়ে ছিল এবং আমি রেডিও শুনতাম, আকাশবাণীর অনেক অনুষ্ঠান শুনেছি, এখনও শুনি। এখন হয়তো সেভাবে শোনা হয় না, কিন্তু একটা সময় প্রত্যেক দিনই রেডিওটাই ছিল আমার সঙ্গী। তো আমি শেষ করার আগে একদম ছোটোবেলায় ফিরে যাব, আবার আমরা একটু অ আ ক খ শিখব। তো আমরা সবাই যখন ছোট ছিলাম তখন অ আ কীভাবে পড়তাম আমরা সবাই জানি। তো সেই কবিতাটা যেতে যেতে 1 2 3 4 অয় অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেড়ে, অয় অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেড়ে। ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে, উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ উটি আছে ঝুলে, উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ উটি আছে ঝুলে। ঋষি মশাই বসেন পূজায়, লিকার যেন ডিগবাজি খায়, ঋষি মশাই বসেন পূজায়, লিকার যেন ডিগবাজি খায়। একা গাড়ি ওই ছুটেছে, ওই দেখো ভাই চাঁদ উঠেছে, একা গাড়ি ওই ছুটেছে, ওই দেখো ভাই চাঁদ উঠেছে। ওল খেও না ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলা, ওল খেও না ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলা, ওল খেও না ধরবে গলা, ওষুধ খেতে মিছে বলা। বেশ, তাহলে কথা তো আরও বাকি ছিল, শোনারও আরও অনেক বাকি রয়েছে। আশা করি আপনাকে আগামী দিনে আবারও আমরা পাবো আমাদের মধ্যে। আজকের মতো নমস্কার। নমস্কার।